বছর ঘুরে টেস্ট পরীক্ষা শুরু হয়। প্রথম পরীক্ষার দিন মাঠ ভর্তি স্টুডেন্টের মাঝখানে আয়েশা ফুল দিয়ে তানভীরকে প্রপোজ করে। বেশ কয়েকজন স্যারও মাঠে উপস্থিত ছিলেন। তানভীর কি করবে বুঝতে পারছিল না। একদিকে মাঠ ভর্তি মানুষ, অন্যদিকে বন্ধুত্বের সম্পর্ক। ঠিক ভুল না ভেবেই ফুল নিয়েছিল, তবে প্রত্যুত্তরে কিছুই বলেনি সে। পরীক্ষা শেষে বাসায় গিয়ে আবিরকে সব ঘটনা জানানোর পর আবির ইচ্ছে মতো বকা দিয়েছিল, কিন্তু বকা দিলেও তখন আর কিছুই করার ছিল না। কলেজের দু একজন স্যার আলী আহমদ খানের পরিচিত ছিলেন, তাই ২৪ ঘন্টা পার হওয়ার আগেই আলী আহমদ খান এবং মোজাম্মেল খানের কানে এই খবর চলে গিয়েছিল। তানবীরের পরীক্ষা চলছিল বলে দুই ভাই দাঁতে দাঁত চেপে চুপ করেছিলেন। ছেলের পরীক্ষা শেষ হওয়ার অপেক্ষা করছিলেন, কিন্তু পরীক্ষা আর শেষ হলো না। তানভীর একদিন পরীক্ষা দিয়ে বাসায় এসে দেখে বাসা ভর্তি মানুষজন। অপরিচিত মানুষজনের ভিড়ে এলাকার স্থানীয় কিছু নেতার উপস্থিতি দেখে বেশ অবাক হয়েছিল। দলীয় মিটিং মিছিলের সুবাদে নেতাদের সাথে অনেকবারই কথা হয়েছে, তারাও তানভীরকে খুব ভালোভাবে চেনেন। কিন্তু সেদিন তাদের রূপ ছিল ভিন্ন। তারা আলী আহমদ খান এবং মোজাম্মেল খানের কাছে সঠিক বিচার চাইতে এসেছিলেন। কাঠগড়ায় দাঁড়ানো তানভীর সেদিন বাকরুদ্ধ ছিল, কারণ অপরিচিত লোকগুলোর মধ্যে ছিল আয়েশার বাবা, ভাই, মামা, আয়েশার হবু শ্বশুর, চাচা শ্বশুর আর একজন মামাতো দেবর। আয়েশার বিয়ের কথা আরো ২ বছর আগে থেকেই পাকাপোক্ত হয়েছিল। বছরখানেক আগে বাগদান সম্পন্ন হয়েছে। ছেলে সিঙ্গাপুর প্রবাসী, দেশে ফিরলেই বিয়ের অনুষ্ঠান হবে। এমতো অবস্থায় শহরে পড়তে এসে বন্ধু বান্ধবীর সাথে চ্যালেঞ্জ নিয়ে তানভীরের সাথে বন্ধুত্ব করেছিল। পরীক্ষার দিন প্রপোজ করাটা ছিল তাদের চ্যালেঞ্জের সর্বশেষ ধাপ। আবিরের ধমক খেয়ে তানভীর আয়েশার সাথে আর কথা বলেনি। আয়েশাও নিজ থেকে তানভীরের সাথে কথা বলতে আসেনি। আয়েশা ভেবেছিল টেস্ট পরীক্ষা শেষ হলে তানভীরকে সব সত্যি বলে দিবে, কিন্তু তার আগেই সব এলোমেলো হয়ে গিয়েছিল। আয়েশার হবু স্বামীর মামাতো ভাই সাইমান ওদের সাথেই পড়তো। আয়েশা তাকে না চিনলেও সাইমান আয়েশাকে খুব ভালো করেই চিনতো। মেয়েদের পাশাপাশি তানভীর সহ আরো বেশ কয়েকটা ছেলের সাথেই আয়েশার ভালো সম্পর্ক ছিল। বন্ধু ভেবে সাইমান কখনো সেভাবে গুরুত্ব দেয়নি, কিন্তু প্রথম পরীক্ষার দিন তানভীরকে প্রপোজ করা দেখে সাইমানের মাথা চক্কর দিয়েছিল। ছবি তুলে সঙ্গে সঙ্গে আয়েশার হবু স্বামীকে পাঠিয়েছিল। গত কয়েকদিনে আয়েশার শ্বশুরবাড়ি আর আয়েশার বাড়িতে তুমুল ঝগড়া চলে। আয়েশাকে না জানিয়ে শহরে এসে তানভীরের খোঁজ করে। কোনোভাবে স্থানীয় এক নেতার সঙ্গে পরিচয় হয়, যাকে বলে এলাকার সবচেয়ে নিকৃষ্ট লোক। মোজাম্মেল খানদেরও অপছন্দের লোক ছিলেন তিনি। আলী আহমদ খান ও মোজাম্মেল খানও ছিলেন সেই নেতার অপছন্দের লোক। খানবাড়ির মানুষদের অপদস্থ করার দুর্লভ সুযোগ হাতছাড়া করতে চাননি তিনি, তাই আরো কিছু নেতাদের সাথে নিয়ে বিচার চাইতে এসেছিলেন। তানভীরকে প্রশ্ন করায় তানভীর নির্দ্বিধায় সবকিছু বলেছিল। এক পর্যায়ে আয়েশাকে ডেকে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। আয়েশার ভাইকে পাঠিয়ে হোস্টেল থেকে আয়েশাকে ডেকে আনা হয়। আব্বু, মামা আর শ্বশুরবাড়ির মানুষের ভয়ে আয়েশা সব সত্যি কথা বলতে পারেনি। নিজের মান-সম্মান বাঁচাতে মিথ্যার আশ্রয় নিয়েছিল। তবে এই সত্যি মিথ্যার জালে একসময় আয়েশা নিজেই আটকে পড়েছিল। আলী আহমদ খান পুলিশের কথা বলায় অতিরিক্ত ভয়ে হুট করে জ্ঞান হারিয়ে ফেলে। মেয়ের দোষ আড়াল করতে বাবা আর ভাই ক্ষমা চেয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন। সেদিনটা ছিল তানভীরের জীবনের সবচেয়ে কালো অধ্যায়। কোনো অপরাধ না করেও তানভীর সেদিন খুনের দায়ে অভিযুক্ত এক ভয়ানক আসামি হয়েছিল। আলী আহমদ খানের কষ্টে অর্জিত মান সম্মান তানভীরের জন্য আবারও নষ্ট হয়েছে, এটা কোনোভাবেই মানতে পারছিলেন না তিনি। মোজাম্মেল খান ছেলের উপর রাগ করে বাসা থেকে বেরিয়ে গিয়েছিলেন। তানভীর সেদিন প্রথমবারের মতো কেঁদেছিল, চিৎকার করে কেঁদেছিল। সেই কান্না কষ্টের ছিল না, ছিল এক আকাশ সমান আক্রোশের। ক্রোধানলে অন্তর জ্বলছিল। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে সবকিছু জ্বালিয়ে দিতে ইচ্ছে হয়েছিল। কয়েক ঘন্টা চিৎকার করে হঠাৎ করেই চুপ হয়ে গিয়েছিল, একদম নিশ্চুপ। ২ দিন পানি পর্যন্ত খায়নি। লাস্ট কয়েকটা পরীক্ষাও দিতে যায়নি। দিন দশেক আগেও যে নেতাদের এক ডাকে না খেয়ে ছুটে গিয়েছিল, নিজের বিপদে সেই নেতাদের নীরব ভূমিকা তানবীরের অন্তরাত্মাকে নাড়িয়ে দিয়েছিল।
কোনটা সত্যি আর কোনটা মিথ্যে যাচাই না করে বাড়ির মানুষদের অপদস্থ করার শোকে তপ্ত হয়েছে বহুবার। ১ বছর আগে রাজনীতি নিয়ে যে স্বপ্ন দেখেছিল, ১ বছর পর ক্রোধের অনলে সেই রাজনীতির স্বপ্নকে নিজের হাতে পুড়িয়েছিল। আলী আহমদ খান যোগাযোগ করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দিলেও তানভীরকে আর রাজি করানো সম্ভব হয়নি। তানভীর রাজনীতি আর পড়াশোনা দুটোকেই ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। একসময় থেকেও ৬ মাস এক বাসায় থেকেও বাবা ছেলে ৬ মাস কেউ কারোর সাথে কথা বলেনি। সময়ের সাথে সাথে সব বদলে যায়। আলী আহমদ খানের জোড়াজুড়িতে মোজাম্মেল খান ছেলের সাথে টুকটাক কথা বলতে শুরু করেন। এদিকে ১ বছরের আপ্রাণ চেষ্টায় তানভীরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সফল হয় আবির। রাজনীতি পুরোপুরি ছেড়ে দিলেও পড়াশোনা ছাড়তে পারেনি। সেই কলেজ থেকে পাশ করে স্থানীয় এক কলেজে ইতিহাস সাবজেক্ট নিয়ে অনার্সে ভর্তি হয়েছে। পড়াশোনার প্রতি তীব্র বিতৃষ্ণা থাকা সত্ত্বেও শুধুমাত্র আবিরের জোড়াজুড়িতে পড়াশোনা চালিয়ে যাচ্ছে। মেঘ পুরো ঘটনার বিস্তারিত না জানলেও আম্মুর মুখে অল্প স্বল্প শুনেছে। তবে তানভীরের ১ বছরের নীরবতা স্বচক্ষে দেখেছে সবাই। হাজার কিলোমিটার দূরে থেকেও নিজের ভাইয়ের প্রতি আবিরের যত্ন ও দায়িত্ববোধ দেখে আবিরের প্রতি মেঘের মনোভাবও বদলাতে শুরু করেছে। মেঘ মনে প্রাণে বিশ্বাস করে তানভীরের বর্তমানের পেছনে আবিরের ভূমিকা অনস্বীকার্য। তাই আবিরের প্রতি এত বছরের অভিমানের পাহাড় গলতে শুরু করেছে। বৃষ্টি কমে এসেছে, তানভীর ফ্রেশ হয়ে খেতে বসেছে। হালিমা ছেলেকে খেতে দিয়ে পাশের চেয়ারে বসে ধীর কণ্ঠে ছেলেকে বোঝাচ্ছেন। হালিমা শান্ত গলায় বললেন, তোর আব্বু বলছিলেন তোর পড়াশোনা করতে ভালো না লাগলে আব্বুর সাথে অফিসে যেতে। তানভীর মুচকি হেসে বলল, যেখানে আব্বু আমার সাথে ঠিকমতো কথাই বলেন না, সেখানে অফিসে গিয়ে কি করব আমি? কিছুদিন অফিসে গেলেই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। না না, কিছু ঠিক হওয়ার নয়। আর ছেলেরা সারা জীবন বাবাদের প্রিয় থাকতেও পারে না। প্রিয় হওয়ার চেষ্টা তো সবাই করে, আমি না হয় অপ্রিয়ই রয়ে গেলাম। হালিমা ধীর কণ্ঠে আওড়ালেন, বাবার সঙ্গে অভিমান করে কতদিন থাকবি? আমার অভিমান বোঝার সাধ্য কি আব্বুর কোনোদিন হবে? তোর আব্বু তোকে ভীষণ ভালোবাসেন। জানি, তানভীর ক্ষীণ হেসে বলল। তারপরও তোদের সম্পর্কের মাঝে এত কেন দূরত্ব? ঘনিষ্ঠ সম্পর্কের মাঝে অবিশ্বাস বাড়ানোর থেকে দূরত্ব বাড়ানোই শ্রেয়। অন্তত যথাযথ সম্মানটা বজায় থাকবে। তার মানে তুই অফিসে যাবি না? না। তানভীরের অকপট উত্তর। হালিমা ছেলেকে প্রশ্ন করলেন, কি করবি তুই? এখন যা করছি, ফ্রিল্যান্সিং। এসবই কি তোর ভবিষ্যৎ? হয়তো হ্যাঁ, হয়তো না। তোদের যা ইচ্ছে কর, আমার কি? তানভীর মলিন হেসে বলল, আব্বুর মতো তুমি অন্তত আমার উপর রাগ করো না। ঠিক আছে, তোর যা ভালো মনে হয় তাই করিস। তানভীর নিঃশব্দে হাসল। হালিমা বেগমও ছেলের মাথায় হাত বুলিয়ে কুণ্ঠা আড়াল করে হাসার চেষ্টা করলেন। ঘড়ির কাঁটা রাত ১২টা ছুঁই ছুঁই। মেঘ অনেকক্ষণ যাবৎ ফোন হাতে নিয়ে বসে আছে। উৎকণ্ঠায় বুক কাঁপছে অবিরাম। আবিরকে কল দেওয়ার জন্য আম্মুর ফোন নিয়ে এসেছে। বুকের ধুকপুকানি কাটিয়ে কয়েক সেকেন্ড সময় নিয়ে ভয়ে ভয়ে কল দিল। কল রিসিভ হতে খানিক সময় লাগলো। ওপাশ থেকে ঘুমন্ত ভাঙা এক পুরুষালী কণ্ঠস্বর কানে বাজলো, মামুনি। কণ্ঠ শুনেই বোঝা যাচ্ছে সদ্য ঘুম ভেঙেছে আবিরের। ঘুমের রেশ কাটেনি এখনো। অসময়ে কল দেওয়ায় আতঙ্কে মেঘের অন্তরাত্মা পর্যন্ত শুকিয়ে গিয়েছে। কল কেটে দিবে নাকি কথা বলবে সেই শঙ্কায় আছে। ওপাশ থেকে আবির প্রশ্ন করলো, কোনো দরকার ছিল? আকপাচ না ভেবেই মেঘ কল কেটে দিয়েছে। ১ মিনিটের ব্যবধানে আবিরের কল এসেছে। মেঘের বুক দুকপুক করছে। রিসিভ না করলে বড় বিপদে পড়তে হবে ভেবেই বুকে সাহস নিয়ে কলটা রিসিভ করলো। আবিরের ঘুম কিছুটা কেটেছে। শান্ত কণ্ঠে বলল, মামুনি, কল দিয়েছিলে কেন? আড়ষ্টতায় মেঘের গলা বন্ধ হয়ে আসছে। নিজের ভেতরে সঞ্চিত সবটুকু শক্তি কণ্ঠে ঢেলে মোলায়েম কণ্ঠে বলল, হ্যালো,